প্রিয় ছাত্ররা, আজ আমরা সপ্তম শ্রেণীর জিওগ্রাফির 4th চ্যাপ্টার ল্যান্ডফর্ম বা ভূমিরূপ নিয়ে আলোচনা করব। পৃথিবী পৃষ্ঠের কোনো কিছুই প্রায় একরকম নয়। ঘুরতে গেলে আমরা দেখতে পাই কোথাও সুউচ্চ কোনো অঞ্চল, কোথাও তরঙ্গায়িত অঞ্চল, আবার কোথাও প্রায় সমতল অঞ্চল। পৃথিবী পৃষ্ঠের এই যে ভূমির বৈচিত্র্য, একেই আমরা বলি হচ্ছে কি ভূমিরূপ বা ল্যান্ডফর্ম। ভূমিরূপগুলোকে তার অল্টিটিউড, তার অরিজিন, স্ট্রাকচারের ভিত্তিতে মূলত 3 ভাগে আমরা ভাগ করে থাকি। সুউচ্চ অঞ্চল মূলত যেগুলি 1000 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন, তাদেরকে পর্বত বলা হয়ে থাকে। 300 মিটারের উচ্চতা সম্পন্ন অঞ্চল, যার উপরিভাগটা খানিকটা টেবিলের মতন বা কিছু ক্ষেত্রে তরঙ্গায়িত, তাকে আমরা বলে থাকি মালভূমি অঞ্চল। আর 300 মিটারের নিচু যে সমতল বা প্রায় সমতল বা খুব কম তরঙ্গায়িত যে অঞ্চল, তাকে আমরা বলে থাকি সমতল অঞ্চল বা প্লেনল্যান্ড। একটা ছোট্ট ছবির মাধ্যমে ব্যাপারটা সহজ হতে পারে। ছবিতে 3টে পার্টে এই ভূমিরূপটাকে ভাগ করা হয়েছে। দেখো, প্রথম ভূমিরূপটা মাউন্টেন, যার উচ্চতা হচ্ছে গিয়ে মূলত 1000 মিটারের বেশি। তারপরের যে অঞ্চলটা সেটা হচ্ছে গিয়ে প্লেটু রিজিয়ন বা মালভূমি, যার উচ্চতা 300 মিটারের বেশি। আর 300 মিটারের কম উচ্চতাযুক্ত যে অঞ্চল, তাকে আমরা বলছি প্লেনল্যান্ড বা সমতল অঞ্চল। এবার পৃথিবী পৃষ্ঠের এই যে বিভিন্ন ধরনের ভূমিরূপ, সেই ভূমিরূপ সৃষ্টি হওয়ার পেছনের কারণগুলিকে বিজ্ঞানীরা মূলত 2টি ভাগে ভাগ করেছে। এক, পার্থিব শক্তি বা টেরিস্ট্রিয়াল প্রসেস। 2, মহাজাগতিক শক্তি বা এক্সট্রা টেরিস্ট্রিয়াল প্রসেস। পার্থিব শক্তি হল যেই শক্তিগুলি ভূ অভ্যন্তর বা পৃথিবী পৃষ্ঠে ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের তৈরি বা বিবর্তন ঘটাতে সাহায্য করে, তাদেরকে আমরা বলি হচ্ছে কি পার্থিব শক্তি। এক্সট্রা টেরিস্ট্রিয়াল প্রসেসগুলো হচ্ছে গিয়ে মূলত মহাজাগতিক শক্তি, যা ধরো বিভিন্ন ধরনের উল্কাপাত, যার ফলে আমাদের ভূমিরূপের কিছু পরিবর্তন হতে পারে, তাকে আমরা বলতে পারি এক্সট্রা টেরিস্ট্রিয়াল প্রসেস। আমরা এই অধ্যায়ে মূলত আলোচনা করব টেরিস্ট্রিয়াল প্রসেস নিয়ে। টেরিস্ট্রিয়াল প্রসেসগুলিকে পরবর্তীকালে আরও 2টো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ এন্ডোজেনেটিক প্রসেস বা অভ্যন্তর শক্তি বা অন্তর্জাত শক্তি। ভূ অভ্যন্তরে বা ইন্টেরিয়র অব দ্য আর্থে যে সমস্ত বলের উদ্ভবের জন্য স্থানিক বা আঞ্চলিকভাবে ভূপৃষ্ঠের রূপের যে রদবদল ঘটে, সেই প্রক্রিয়াগুলোকে আমরা বলতে পারি অন্তর্জাত প্রক্রিয়া বা এন্ডোজেনেটিক প্রসেস। এই এন্ডোজেনেটিক প্রসেসের জন্য আকস্মিকভাবে বা খুব ধীরে ভূমিরূপের পরিবর্তন হতে পারে, অর্থাৎ পরবর্তীকালে এন্ডোজেনেটিক প্রসেসটিকে স্লো মুভমেন্ট অর সাডেন মুভমেন্ট হিসাবে আমরা ক্লাসিফাইড করতে পারি। এরপরে আসি হচ্ছে কি বহির্জাত শক্তি বা এক্সোজেনেটিক প্রসেস। অন্তর্জাত শক্তির ফলে যে সমস্ত ভূমিরূপের উদ্ভব ঘটল, পরবর্তীকালে তার বিবর্তনে সাহায্য করে যে সমস্ত প্রক্রিয়া, যা পৃথিবী পৃষ্ঠের উপর দিয়ে ভাগে কার্যকরী হয় বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস। এই এক্সোজেনেটিক প্রসেস মূলত রিভার, গ্লেশিয়ার, উইন্ড, ওয়েদারিং ইত্যাদির মাধ্যমে কার্যকর হয়ে থাকে। এই ক্ষেত্রে ভূমিরূপে 2 ধরনের পরিবর্তন হতে পারে। এক, এর উচ্চতা বৃদ্ধি পেতে পারে, যাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাগ্রেডেশন। 2, এর উচ্চতা কমে যেতে পারে, অর্থাৎ যার সাথে এই বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলির ক্ষয়কার্য বা ইরোশনাল প্রসেসগুলি জড়িত আছে। একে আমরা বলবো হচ্ছে কি ডিগ্রেডেশন। অর্থাৎ বহির্জাত শক্তি বা এক্সোজেনেটিক প্রসেসকে পরবর্তীতে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। 1, অ্যাগ্রেডেশন। 2, ডিগ্রেডেশন। এবার সরাসরি চলে আসি আমাদের ভূমিরূপের যে প্রধান 3টি ভাগ, সেই বিষয়ে আলোচনার জন্য। প্রথম ভাগটি হলো পর্বত। আমি আগেই বলেছি, মূলত 1000 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন যে ভূমিরূপ, যা সুবিশাল অঞ্চল জুড়ে অবস্থান করছে, তাকে আমরা বলবো হচ্ছে কি, বা সেই ধরনের যে শিলাময় ভূমিরূপ, তাকে আমরা বলবো পর্বত। পর্বতের
বন্ধুরতা অত্যন্ত বেশি, অসংখ্য পর্বত শৃঙ্গ এবং গিরিখাত ভ্যালি নিয়ে তৈরি হয় পর্বত, এবং এর আপেক্ষিক উচ্চতা অনেক বেশি। পর্বতের অনেকগুলি পার্ট আছে। পর্বতের যে সুবিশাল সুউচ্চ যে শৃঙ্গগুলি, তাদেরকে আমরা বলি হচ্ছে গিয়ে পর্বত শৃঙ্গ। দুটি পর্বতচূড়া বা পর্বত শৃঙ্গ বা মাউন্টেন পিকের মাঝের যে নিচু অঞ্চল, তাকে আমরা বলবো হচ্ছে কি মাউন্টেন ভ্যালি। এই অসংখ্য মাউন্টেন পিক আর মাউন্টেন ভ্যালি নিয়ে গঠিত হয় একটা মাউন্টেন রেঞ্জ। আবার অসংখ্য পর্বত কোনো একটি অঞ্চলে গিয়ে যদি মিলিত হয়, তাকে মাউন্টেন নট বা পর্বত গ্রন্থি আমরা বলে থাকি। একটি ছবির সাহায্যে দেখি ব্যাপারটা। দেখো, এইখানে যে ছবিটি রয়েছে, এই যে তিনটি পর্বতের যে চূড়ো মাথাগুলো কনিক্যাল শেপের, তাদেরকে আমরা বলছি হচ্ছে গিয়ে মাউন্টেন পিক। এটা হচ্ছে গিয়ে মাউন্টেনের সর্বোচ্চ অংশ। এই দুটি মাউন্টেনের মাঝে যে গ্যাপটা রয়েছে বা যে ভ্যালিটা, তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে মাউন্টেন ভ্যালি। আর এই অসংখ্য মাউন্টেন পিক আর মাউন্টেন ভ্যালি নিয়ে গঠিত হচ্ছে একটা টোটাল মাউন্টেন রেঞ্জ। উদাহরণ দিলে আরও বেশি ব্যাপারটা ক্লিয়ার হবে। যেরকম ধরো, হিমালয় একটা পর্বত শ্রেণী। হিমালয়ের একটি মাউন্টেন পিক হলো গিয়ে মাউন্ট এভারেস্ট, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এরপর আমরা চলে আসবো পর্বতের যে শ্রেণীবিভাগ। পর্বতের শ্রেণীবিভাগগুলির মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কি ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন। ফোল্ড, ভঙ্গিল, এই কথা দুটো এসছে কিন্তু ভাঁজ বা ভঙ্গ থেকে। গিরিজনী আলোড়ন বা ওরোজেনেসিস প্রসেস যখন কার্যকরী হয়, তখন পাশাপাশি চাপের ফলে মাঝখানে সঞ্চিত পলিরাশি তা ভাঁজপ্রাপ্ত হয়ে যে সুউচ্চ পর্বতমালা গঠিত করে, তাকে আমরা বলবো হচ্ছে ফোল্ডেড মাউন্টেন। আমাদের এই ভূপৃষ্ঠ কতগুলি প্লেট বা পাতে বিভক্ত, তার উপর দাঁড়িয়ে আছে, এবং এই পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান। ভাসতে ভাসতে পাতগুলি কখনো পরস্পরের কাছাকাছি চলে আসে, অর্থাৎ কনভার্জিং হচ্ছে, আবার কখনো পরস্পর থেকে দূরে সরে যায়, অর্থাৎ ডাইভার্জ করে, আবার কখনো তারা পাশাপাশি চলাচল করতে পারে। এই তিনটে প্লেট বাউন্ডারি মোটামুটি রচিত হয়। প্রথমটা যখন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তাকে আমরা বলবো কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। যখন সরে যাচ্ছে, তখন তাকে বলবো ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর যখন পাশাপাশি হাসছে, তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে গিয়ে নিউট্রাল প্লেট বাউন্ডারি। মূলত ভঙ্গিল পর্বত গঠিত হয় কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে। দুটো পাত মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, ভারী পাতটা অপেক্ষাকৃত বা তুলনামূলক কম্পারেটিভলি হালকা পাতের তলায় প্রবেশ করে, এবং এই দুই পাতের চাপের ফলে মাঝখানে সঞ্চিত পলিরাশি তা ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতের গঠন করে। দেখো, ভারতের ক্ষেত্রে যেরকম ইউরেশীয় পাত আর ইন্দো অস্ট্রেলীয় পাত যখন সংঘর্ষে লিপ্ত হয়েছিল, মাঝে ব্রিটিশ সাগরে জমা থাকা পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতমালা গঠন করেছে। তেমনি উত্তর আমেরিকার যে রকি পর্বত, তা সৃষ্টি হয়েছে উত্তর আমেরিকীয় পাত আর প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে। দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে নাজকা পাত এবং দক্ষিণ আমেরিকীয় পাতের সংঘর্ষের ফলে আন্দেজের সৃষ্টি। এইভাবে বিভিন্ন ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়ে থাকে। ভঙ্গিল পর্বতমালা বা ফোল্ড মাউন্টেনের মাউন্টেন পিকগুলো কিন্তু বেশ সুচালো হয়ে থাকে বা তীক্ষ্ণাগ্র কনিক্যাল শেপের হয়ে থাকে। এর বন্ধুরতা অনেক বেশি। এরপরে যে পর্বতটা আসবো, তার আগে ভঙ্গিল পর্বতের একটি ছবি আমরা দেখে নিই। দেখো, আমি এই ছবিতে খুব সহজভাবে দেখিয়েছি কি দুদিক থেকে চাপের ফলে মাঝখানে সঞ্চিত পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়েছে। তুমি যে কোনো কিছু দুদিক থেকে চাপ দাও, দেখবে তা একটি ফোল্ড তৈরি করবে। এইভাবেই পলিরাশির ক্ষেত্রেও প্রকৃতিতে তা সম্ভব হয়েছে এবং ভঙ্গিল পর্বতের গঠন হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য যে পর্বত, তার নাম হচ্ছে কি স্তূপ পর্বত। মহীহবক আলোড়ন বা এপিরোজেনেটিক প্রসেস যখন ক্রিয়াশীল হয়, তখন ভূপৃষ্ঠের অনেক জায়গায় সমান্তরাল ফাটলের তৈরি হয়। এই ফাটল বরাবর যখন শিলা চ্যুত হয়ে যায়, ধরো মধ্যবর্তী শিলাটা হঠাৎ করে চ্যুত হয়ে নিচের দিকে নেমে গেল বা উপরের দিকে উঠে গেল, বা পার্শ্বস্থ শিলা, তারা পার্শ্বস্থ যে অঞ্চল, পার্শ্বস্থ যে ভূখণ্ড, সেটা চ্যুত হয়ে নিচের দিকে নেমে গেল। এর ফলে স্তূপাকৃতি যে পর্বতের গঠন হচ্ছে, তাকে আমরা বলবো
স্তূপ পর্বত। ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি উল্লেখযোগ্য স্তূপ পর্বত। আচ্ছা, এই যে স্তূপ পর্বত আর ভঙ্গিল পর্বতের মধ্যে পার্থক্য হলো যে স্তূপ পর্বতের মাথাটা প্রায় সমতল আকৃতির, কিন্তু এর ধারগুলো বেশ খাড়া, স্টিপ স্লোপ। কোনো কোনো ক্ষেত্রে এই স্লোপটা প্রায় দেওয়ালের মতন খাড়া হয়ে থাকে। এইখানে একটা ছোট্ট ছবি দেখো, ব্লক মাউন্টেনের ছবি দিয়েছি। এইখানে দেখতে পাচ্ছি যে মধ্যবর্তী অঞ্চলের যে ভূখণ্ড সেটি উঁচু হয়ে স্তূপাকৃতি পর্বতের গঠন করেছে। এর পরের যে পর্বত, সেই পর্বতটার নাম হচ্ছে কি আগ্নেয় পর্বত। ভূ অভ্যন্তর থেকে যখন লাভা বাইরে বেরিয়ে আসছে ভূ আলোড়নের ফলে, তখন এই লাভা বাইরে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হতে থাকে। সঞ্চিত হতে হতে ক্রমশ যখন ত্রিকোণাকৃতি পর্বতের রূপ নেয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আগ্নেয় পর্বত। জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস হচ্ছে কি অন্যতম উল্লেখযোগ্য আগ্নেয় পর্বত। আরেকটি পর্বত হয়ে থাকে যাকে আমরা বলি ক্ষয়জাত পর্বত। ধরো আমাদের ভূপৃষ্ঠের উপর তো নদী, গ্লেশিয়ার, বায়ু বা উইন্ডের ক্ষয়কার্য, রেশনাল প্রসেসগুলো কিন্তু সবসময় চলছে। যে সমস্ত ভূমিরূপ আগে সৃষ্টি হয়েছিল তারা যখন এই ক্ষয়কার্যের কবলে পড়ছে, তখন তাদের উচ্চতা কমে যাচ্ছে, এবং এই ক্ষয়কার্যের ফলে যে উচ্চতা কমে গিয়ে যেই পর্বত তৈরি করছে, তখন তাকে আমরা বলবো ক্ষয়জাত পর্বত। আগ্নেয় পর্বতের ছবিটা একবার দেখো। আগ্নেয় পর্বতের ক্ষেত্রে এই যে ম্যাগমা চেম্বার বা এই যে লাইনটা, যেটা ম্যাগমা চেম্বারের সঙ্গে খুব সরলভাবে যুক্ত থাকে, ছবিতে যতটা সরল অতটা কিন্তু নয়। এইখান থেকে ম্যাগমা উদ্গীরণ হয়ে বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে জমা হয়, সঞ্চিত হয় ঠান্ডা হবার পরে, এবং তা একটি পর্বতের রূপ ধারণ করে। একে আমরা বলবো হচ্ছে কি আগ্নেয় পর্বত। এরপরে আমরা সরাসরি চলে যাব মালভূমি অঞ্চলে। মালভূমি অঞ্চল তাকেই বলবো যা সমুদ্র সমতল থেকে মূলত 300 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন হয়ে থাকে, যার উপরিভাগটা তরঙ্গায়িত বা টেবিলের মতন সমতল, যাকে টেবিল ল্যান্ডও বলা হয়, এবং ধারগুলি কিন্তু বেশ খাড়া। এই ধরনের গঠনযুক্ত যে ভূমিরূপ তাকে আমরা বলবো হচ্ছে কি মালভূমি। মালভূমিকে টেবিল ল্যান্ড হিসাবেও গণ্য করা হয়, কারণ আমি আগেই বললাম যে এর উপরিভাগটা প্রায় সমতল এবং একটা টেবিলের মতন এর ধারগুলো কিন্তু বেশ খাড়া হয়ে থাকে। মালভূমির পরবর্তী যে শ্রেণীবিভাগ, তাতে আমরা প্রথম যে মালভূমিটার কথা জানব তার নাম হচ্ছে কি ইন্টার মাউন্টেন প্লেটু বা পর্বত বেষ্টিত মালভূমি। যখন পর্বত গঠন প্রক্রিয়া চলে, তখন জিওসিনক্লাইন বা মহীখাতের অঞ্চলটি, মধ্যবর্তী যে অঞ্চলটা, সেটা হঠাৎ উঁচু হয়ে গিয়ে পর্বত বেষ্টিত যেই মালভূমি তৈরি করে, তাকে আমরা বলবো হচ্ছে কি ইন্টার মাউন্টেন প্লেটু। এরপরে এই যে ইন্টার মাউন্টেন প্লেটু তৈরি হলো, এই ইন্টার মাউন্টেন প্লেটু কিন্তু পৃথিবীর অন্যতম সুউচ্চ প্লেটুগুলির মধ্যে পড়ে। যেরকম আমাদের এইখানকার এশিয়ার ক্ষেত্রে হিমালয় পর্বতমালা আর কুয়েনলুন পর্বতের মাঝখানে গঠিত হয়েছে তিব্বত প্লেটু বা তিবেটিয়ান প্লেটু, যার উচ্চতা 3655 মিটার। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে গিয়ে লাভা গঠিত মালভূমিতে। লাভা উদ্গীরণের ফলে লাভা সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠে যে তরঙ্গায়িত ভূমিরূপ গঠন করে, তাকে আমরা বলবো হচ্ছে কি লাভা গঠিত মালভূমি। ভারতের ক্ষেত্রে ডেকান ট্র্যাপ একটি লাভা গঠিত মালভূমি। এর পরের যে শ্রেণীবিভাগটা তার নাম হচ্ছে কি ডাইসেক্টেড প্লেটু বা ব্যবিচ্ছিন্ন মালভূমি। একটি মালভূমি যা পরবর্তীকালে নদী বা অন্যান্য প্রাকৃতিক শক্তির মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছে। কেন বিচ্ছিন্ন হয়েছে? কারণ একটা মালভূমি কখনো এক ধরনের শিলারূপ নিয়ে গঠিত হয় না। কোথাও কোথাও কঠিন শিলা রয়েছে, কোথাও কোথাও কোমল শিলা রয়েছে। কঠিন শিলাগুলি যেরকম ক্ষয় প্রতিরোধ করতে পারে, কোমল শিলাগুলি সেরকম ক্ষয় প্রতিরোধ করতে পারে না। ফলে কোমল শিলাগুলি অত্যাধিক ক্ষয়ের কবলে পড়ছে এবং সমগ্র মালভূমিটি নদী খাতের দ্বারা বা অন্যান্য প্রাকৃতিক শক্তি যারা ক্ষয়কার্য চালাচ্ছে তাদের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
এই ধরনের মালভূমিকে আমরা বলবো হচ্ছে কি ব্যবচ্ছিন্ন মালভূমি বা ডাইসেক্টেড প্লেটু। ভারতের ক্ষেত্রে ছোটনাগপুর মালভূমি বা ছোটনাগপুর প্লেটু একটা ডাইসেক্টেড প্লেটুর এক্সাম্পল। আর একটা বিশেষ ধরনের মালভূমি রয়েছে যার নাম হচ্ছে গিয়ে কন্টিনেন্টাল প্লেটু। যখন সমুদ্রপৃষ্ঠ থেকে মহাদেশের বেশিরভাগ অংশ 300 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন হয়ে একটি বিশাল আকৃতির মালভূমি গঠিত করছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে কি মহাদেশীয় মালভূমি। অস্ট্রেলিয়ার পশ্চিম অংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আফ্রিকার প্রায় সমগ্রটাই একটি কন্টিনেন্টাল প্লেটুর মধ্যে পড়ে। আন্টার্কটিকা একটি অন্যতম এক্সাম্পল এই কন্টিনেন্টাল প্লেটুর। এবার এই যে প্লেটুর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আমাদের মাথায় আসে যে ধরো এখানে বলা হয়েছে যে 300 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন, কিন্তু কোথাও কোথাও যেরকম এই টিবেটিয়ান প্লেটুর ক্ষেত্রে আমরা দেখলাম মোর দ্যান 3000 মিটার, আবার পামির প্লেটুর ক্ষেত্রে মোর দ্যান 4000 মিটার। তাহলে এগুলোকে কেন পর্বত বলবো না? এখানে শুধুমাত্র হাইটটাকে বিচার করলে হবে না, এখানে মালভূমির অন্যান্য যে ক্যারেক্টারিস্টিক্স, যেরকম পার্শ্বস্থ ঢাল বেশ খাড়া, উপরিভাগটা তরঙ্গায়িত বা টেবিল ল্যান্ডের মতন, এইগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। তখন এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলি এই সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে। এরপরে আমরা আসবো আমাদের শেষ যে ভূমিভাগটা সমতল ভূমি, তাকে নিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে যার বিস্তার, প্রায় সমতল, খুব কম তরঙ্গায়িত যে অঞ্চল, তাকে আমরা বলবো সমতল ভূমি। এদের উচ্চতা 300 মিটারের কম হয়ে থাকে। সমতল ভূমিকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগটা হচ্ছে কি আমার পলল সমভূমি বা যাকে অ্যালুভিয়াল প্লেন আমরা বলি। মূলত নদী, হিমবাহ, বায়ুর ক্ষয়কার্যের ফলে বা ক্ষয়কার্যজাত যে পদার্থগুলি জন্মায়, সেই পদার্থগুলি জমে যখন সমতল ভূমি গঠিত করে, তখন তাকে পলল সমভূমি বা অ্যালুভিয়াল প্লেন বলবো। এই অ্যালুভিয়াল প্লেনগুলি খুব উর্বর হয়, কৃষিকার্যের জন্য খুবই সহায়ক, কারণ এর ফার্টিলিটি রেট প্রচণ্ড বেশি, এবং ফার্টিলিটি রেট প্রচণ্ড বেশি হওয়ার জন্য এর প্রোডাক্টিভিটিও কিন্তু খুব বেশি। পরবর্তী যে সমভূমি তার নাম হচ্ছে কি লাভা গঠিত সমভূমি। লাভা গঠিত সমভূমিতে লাভা যেরকম বাইরে বেরিয়ে এসে মালভূমি গঠিত করছে, যেরকম পর্বত গঠিত করছে, তেমনি যখন সমতলভাবে এই লাভা সঞ্চিত হচ্ছে, তখন লাভা গঠিত সমভূমি তৈরি হচ্ছে। এছাড়াও যে আরেক ধরনের সমভূমি, তার নাম হচ্ছে কি লোয়েস সমভূমি। অর্থাৎ এই সময় এই ক্ষেত্রে কি হচ্ছে, ধরো ক্ষয়জাত যে পদার্থগুলি, সেগুলি এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে সেইখানে সঞ্চিত হয়ে সমতল ভূমি গঠিত করছে, তখন তাকে লোয়েস সমভূমি বলব। এই অ্যালুভিয়াল প্লেনের উদাহরণ যেরকম আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ একটা অ্যালুভিয়াল প্লেনের মধ্যে পড়ছে। লাভা গঠিত সমভূমির ক্ষেত্রে বলতে পারো ডেকান ট্র্যাপের যে উত্তরের যে অংশ, সেই অঞ্চলগুলি কিন্তু এই ক্ষেত্রে পড়ছে। তারপরে বা আরেকটি যে পার্ট অর্থাৎ লোয়েস সমভূমি, এই ক্ষেত্রে ওয়াংহো উপত্যকা চীনের, সেইখানে এই ধরনের লোয়েস সমভূমি গঠিত হতে দেখতে পাওয়া যায়। এইখানে আমি প্লেটুর কতগুলি ছবি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, যেটা প্রথমে বলেছিলাম প্লেটুর ক্ষেত্রে, এই যে দেখো, এই যে প্লেটুটা, যেটাকে আমি বলবো ইন্টারমাউন্টেন প্লেটু, সেটা কিন্তু পর্বত বেষ্টিত হয়ে গঠিত হয়েছে, যেরকম তিব্বতের কথা আমি বলেছিলাম। তোমাদের মনে আছে ডাইসেক্টেড প্লেটুর কথা বলেছিলাম যে নদীর দ্বারা বিচ্ছিন্ন হওয়া একটি প্লেটু রিজিয়ন, আর এখানে ভলকানিক প্লেটুর একটি ছবি দেওয়া আছে, যেটি ভলকানিক ইরাপশনের মাধ্যমে হয়েছে। ভলকানিক ইরাপশন থেকে যে লাভা বেরিয়ে আসে, যে ছাই ভস্ম বেরিয়ে আসে, তারা হয় আগ্নেয় পর্বত গঠন করবে, অর্থাৎ সুউচ্চ কোনো অঞ্চল, কিংবা তরঙ্গায়িত কোনো অঞ্চল, আগ্নেয় মালভূমি, কিংবা সমতল কোনো অঞ্চল বা আগ্নেয় সমভূমি বা লাভা সমভূমি গঠিত করবে। এরপরে আমরা আসবো এই যে ভূমিরূপ, এই ভূমিরূপ আমাদের জনজীবনের কি প্রভাব ফেলছে। প্রথমে পর্বতের কথা বলি। দেখো, পর্বত কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পর্বত দেশরক্ষার কাজে লাগে। যেরকম আমাদের হিমালয় পর্বতমালা উত্তর দিকে প্রাচীরের মতন দাঁড়িয়ে আছে, বহিঃশত্রু আক্রমণ থেকে আমাদের রক্ষা করছে। অনেকটা পরিমাণে ক্লাইমেট নিয়ন্ত্রণ করে পর্বত। হিমালয়কে দেখো, হিমালয়ের উত্তর দিক থেকে আসা সাইবেরিয়ান যে ঠান্ডা হাওয়া, সেই ঠান্ডা হাওয়াটাকে কিন্তু আটকে রাখছে। হিমালয় পর্বতমালা বা বিভিন্ন ধরনের পর্বতমালা যাই হোক না কেন, তাদের মাথায় বরফ জমে থাকে বা গ্লেশিয়ার তৈরি হয়। সেই গ্লেশিয়ার থেকে জন্ম নেয় পৃথিবীর অন্যান্য বড় বড় সব চিরপ্রবাহী নদী। হিমালয়ের বা যে কোনো ধরনের পর্বতমালার মধ্যে বিভিন্ন ধরনের কাষ্ঠ সম্পদ আমরা পাই, কাঠ আমরা পাই। সেই কাঠগুলি ঘরবাড়ি নির্মাণের কাজে কিংবা দ্রব্য, বিভিন্ন ধরনের সামগ্রী, ফার্নিচার তৈরির কাজে ব্যবহৃত হয়, এবং এর অ্যাসিডিক সেন্স খুবই বিখ্যাত।
যে কোনো পর্বত তা মানুষকে টানে, মানুষের মনকে টানে, ফলে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু এখানে খুব বৃহৎভাবে গড়ে উঠেছে। মালভূমি অঞ্চল হচ্ছে কি বেসিক্যালি খনিজ সম্পদের ভাণ্ডার, বিশেষ করে ব্যবিচ্ছিন্ন মালভূমিগুলি। এখানে নানান ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়, ফলে যা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং সেখানে মালভূমি অঞ্চলের ক্ষেত্রে অনেক সময় যে ধরনের ব্ল্যাক সয়েল তৈরি হয় ব্যাসল্টিক প্যারেন্ট মেটেরিয়াল থেকে, সেই ক্ষেত্রে সেই ব্ল্যাক সয়েল কিন্তু কটন কাল্টিভেশন, তাছাড়াও কিছু ছোটোখাটো গম উৎপাদন, বার্লি কিংবা মিলেট জাতীয় দ্রব্য প্রস্তুতে কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগে। মালভূমি অঞ্চলের নদীগুলি কিন্তু খরস্রোতা। এই খরস্রোত বা এই হাই ভেলোসিটিকে কাজে লাগিয়ে আমরা হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। পর্বতের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা সত্য, কারণ পর্বতের ক্ষেত্রেও আমরা অনেক জায়গায় এই পর্বতের গা বেয়ে বয়ে যাওয়া উচ্চ গতিসম্পন্ন নদীগুলির গতিকে কাজে লাগিয়ে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার তৈরি করা যেতে পারে। সমভূমি, সমভূমি বলতে যেটাই প্রথমে উঠে আসে যে একটি উর্বর অঞ্চল যেখানে কৃষিকার্যের পক্ষে সহায়ক। সমভূমি অবশ্যই বসতি নির্মাণের পক্ষেও সহায়ক। যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে সমভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। সমভূমিতে ভূমির বন্ধুরতা বা প্রকৃতি কম হওয়ার জন্য এখানকার ট্রান্সপোর্ট সিস্টেম খুব ভালো করে গঠিত হতে পারে, কারণ এখানে কানেক্টিভিটি তৈরি করা বা অ্যাক্সেসিবিলিটি তৈরি করা অনেক বেশি করে সম্ভব। এই হলো মোটামুটি আমাদের ভূমিরূপ বা ল্যান্ডফর্ম চ্যাপ্টারটি। এইখান থেকে প্রশ্ন আসতে পারে ভূমিরূপ কাকে বলে, ভূমিরূপ কীভাবে গঠিত হয়, অন্তর্জাত শক্তি কাকে বলে, বহির্জাত শক্তি কাকে বলে, পর্বত কী, পর্বতের যে পার্টগুলো কাকে বলে, পর্বতের বৈশিষ্ট্য লেখো, পর্বতের শ্রেণীবিভাগগুলি করো, তাদের বৈশিষ্ট্য এক্সাম্পল দাও। মালভূমির ক্ষেত্রেও তাই, তাদের শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য, সমভূমির ক্ষেত্রেও তাই, এবং এদের পরস্পরের মধ্যে ইন্টার ডিফারেন্সগুলো পরীক্ষায় কিন্তু দিতে পারে। আর সবশেষে এদের প্রভাব আমাদের জীবনে। তোমরা চ্যাপ্টারটিকে ভালো করে পড়ো, রপ্ত করো, বোঝো। আর আজকের জন্য এইটুকুনি। পরের দিন আবার নতুন কোনো চ্যাপ্টারের সাথে আমরা আলোচনায় বসবো। ভালো থেকো।